গিরিডি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে খড়গডিহাতে ক্যাম্প করে তেজস্ক্রিয় খনিজের খোঁজ নিচ্ছি। খড়গডিহাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে ঘুরছি, নদী নালা পাহাড় জঙ্গল পরিক্রমণ করছি। তখন 1962 সালের নভেম্বর মাস। একদিন সকালবেলা ক্যাম্প থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় গিরিডি থেকে সমীর সামন্ত তার জিপে করে এসে হাজির হলো। সমীর আমার কলেজের বন্ধু। গিরিডিতে তার বাবার অভ্রের কারবার রয়েছে। এমএসসি পাস করে এই কারবারের কাজে বাবাকে সে সাহায্য করছে। আমার কাবুল পাল নামক তাঁবুটির মধ্যে ঢুকে সমীর আমাকে বলল, আমার সঙ্গে গিরিডি যাবার জন্য তৈরি হয়ে নাও। ওখানে সপ্তাহখানেক থাকতে হবে তোমাকে। কেন, কি ব্যাপার? আমি প্রশ্ন করলাম। খুবই জরুরি ব্যাপার। গতকাল থেকেই আমার বাবা নিরুদ্দেশ। ওনাকে খুঁজে বের করতে হবে। নিরুদ্দিষ্ট মানুষকে খুঁজে বের করা তো পুলিশের কাজ। তুমি গিয়ে পুলিশকে খবর দিচ্ছ না কেন? না, আমার আন্তরিক বিশ্বাস তুমি ও আমি দুজনে মিলে বাবাকে খুঁজে বের করতে পারবো। পুলিশের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন হবে না। কিন্তু আমার এখানকার কাজের কি হবে? তোমার কাজ তো খনিজ খুঁজে বের করা। আমার নিখোঁজ বাবাকে খুঁজতে খুঁজতে তোমার খনি খোঁজার কাজ চলতেই থাকবে। তোমার কর্তৃপক্ষকে তুমি জানিয়ে দাও যে সপ্তাহখানেক তুমি গিরিডি শহরকে কেন্দ্র করেই তোমার কাজ চালাতে চাও। সমীরের মুখের পানে কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থেকে আমি বললাম, তুমি বলতে চাও যে তোমার নিখোঁজ বাবাকে খুঁজতে খুঁজতে আমার খনিজ খোঁজার কাজ চলতেই থাকবে, তাই তো? সমীর বলল, নিশ্চয়ই, কারণ আমার বাবা খনিজ ও খনির ধান্দাতেই নির্দেশ হয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে যাবার আগে এই চিঠি রেখে গিয়েছিলেন তিনি। বলে পকেট থেকে একটা চিঠি বের করে দিল সমীর। সেখানে সমীরকে সম্বোধন করেই তার বাবা সুখময় লিখেছিলেন, আমার মাইনিং ইঞ্জিনিয়ার বন্ধু ডক্টর অধীরদের সঙ্গে একটা খনির খোঁজে বেরোলাম। অভ্রের খনি ও কারখানার কাজকর্ম তো তুমি ভালোভাবেই দেখাশোনা করছো। কাজেই কিছুদিনের জন্য আমাদের কারবার থেকে আমি ছুটি নিচ্ছি। কোথায় যাচ্ছি তা জানাবো না। শুধু এইটুকুই জেনে রাখো যে গিরিডি থেকে বেশি দূর যাব না। আমার ইচ্ছা খনিটাকে খুঁজে বের করে চালু করে দিয়ে তোমাদের সারপ্রাইজ দেব। চিঠিটা পড়ে আমার মনে হচ্ছে গিরিডির কাছাকাছি কোনো একটা পরিত্যক্ত খনি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন ডক্টর দি এবং তোমার বাবা। খনিটাকে খুঁজে বের করতে পারলেই তোমার বাবাকে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। ঠিক তাই। সমীর বললে, তাই তো আমি তোমাকে বলেছিলাম যে বাবাকে খুঁজে বের করা তোমার মিনারেল এক্সপ্লোরেশনের আওতায় আসবে। শুধু এইটুকু মনে রেখো যে খনিটা আর যা কিছুরই হোক না কেন, অভ্রের নয়। একটানা 30 বছর ধরে অভ্রের খনি ও কারবার চালিয়ে বাবার অভ্রে অরুচি ধরে গিয়েছিল। আমার ধারণা গিরিডির কাছাকাছি ডক্টর দে একটা ধাতুর খনির খোঁজ পেয়েছেন। তারই পুনরুদ্ধারের চেষ্টা করছেন বোধহয় তারা। পুনরুদ্ধার করেই তো তোমাদের সারপ্রাইজ দেবেন, অর্থাৎ কাজ শেষ করেই ফিরে আসবেন। কাজেই তার জন্য উদ্বিগ্ন হওয়ার তো কিছু নেই। তাছাড়া তার বন্ধু ডক্টর দে আছেন তার সঙ্গে, তিনি তো একা নন। আমি নয়, আমার মা খুবই উদ্বিগ্ন। ডক্টর দের পরামর্শ মতো 1 লাখ টাকা সঙ্গে নিয়েছেন বাবা। মা মনে করেন যে এতগুলো টাকা নিয়ে ঘোরাঘুরি করা এই অঞ্চলে একটুও নিরাপদ নয়। আমিও তাই মনে করি। এতগুলো টাকা সঙ্গে নিয়ে যাবার তো কোনো দরকার নেই। খনি চালু করার পর গিরিডিতে এসে প্রয়োজন মতো টাকা তুলে নিলেই হতো। ডক্টর দের পরামর্শ মতোই টাকাটা সঙ্গে নিয়েছিলেন বাবা। উনি বোধহয় বাবাকে বুঝিয়েছেন যে পরিত্যক্ত খনিটাকে চালু করতে প্রথমেই 1 লাখ টাকা লাগবে। ডক্টর দে মানুষটি কীরকম তা জানো? বাবা তো তাকে খুবই ভালো মানুষ বলেই মনে করেন। তার বিশেষ বন্ধু, উপরন্তু বিশিষ্ট খনি বিজ্ঞানী। তার বাড়ি তো গিরিডিতে, তাই না? হ্যাঁ, বাড়ির সঙ্গে ল্যাবরেটরিও আছে। এ বাড়িতে অবশ্য তিনি একাই থাকেন। তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় আছে। গিরিডিতে এসে সমীর ও আমি তার বাবার কাগজপত্র ঘেঁটে খনিটার সম্বন্ধে জানার চেষ্টা করছি। কাগজপত্রের অধিকাংশই অভ্রের খনি ও কারবার সংক্রান্ত। তাদের মধ্যে কোথাও অন্য কোনো খনির হদিশ নেই। খনির হদিশ না থাকলেও প্রায় 50টি পাথরের নমুনার একটি টাইপ করা তালিকার কার্বন কপি দেখতে পেলাম। তার সঙ্গে ডক্টর দিয়েকে লেখা একটা চিঠির কপিও আছে দেখছি। চিঠিতে সুখময় সামন্ত লিখেছেন, সিনজি নমুনাগুলো পাঠিয়েছেন, আপনি তাড়াতাড়ি অ্যানালাইসিস করে ফেলুন। ডক্টর দে যে নমুনাগুলো পাওয়া মাত্রই অ্যানালাইসিস করে ফেলেছিলেন তা তার লেখা একটি চিঠি থেকেই বোঝা যায়। তিনি লিখেছিলেন, ফলাফল বিস্ময়কর। আপনি
পত্রপাঠ চলে আসুন আমার ল্যাবরেটরিতে। কেমিক্যাল অ্যানালাইসিসের বিস্ময়কর ফলাফলই বোধ হয় সুখময় সামন্ত ও অধীর দেকে ঘর ছাড়া করেছে। অধীর দের বাড়ির গ্যারেজে সেই স্টেশন ওয়াগনটা নেই। কাজেই ধরে নেওয়া যেতে পারে যে ওই স্টেশন ওয়াগনে করেই খুনির খোঁজে বেরিয়েছেন তারা। সুখময় সামন্তর কাগজপত্রের মধ্যে কেমিক্যাল অ্যানালিসিসের ফলাফল কোথাও লেখা নেই। কাজেই তার কাগজপত্র ঘেঁটে কিসের খুনি তাও বোঝার উপায় নেই। হঠাৎই আমার মনে হলো সুখময়ের কাগজপত্রে যা নেই অধীরদের ল্যাবরেটরিতে তার হদিশ পাওয়া গেলেও যেতে পারে। অধীরদের ল্যাবরেটরিটা কোথায় বলতে পারো? অধীর কণ্ঠে প্রশ্ন করলাম আমি। তার বাড়ির সঙ্গে গুদাম ঘরের মতো একটা ঘর আছে, ওটাই তার ল্যাবরেটরি। সমীর জবাব দিল, চলো তার ল্যাবরেটরিতে যাই, হয়তো ওখানেই খনিটার কোনো রকম হদিশ পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু ল্যাবরেটরিতে ঢুকবো কি করে আমরা? তার বাড়িতে তো লোকজন কেউই নেই। সোজাসুজি ঢুকতে না পারলে চোরের মতো শীত কাটবা, গেটে তালা ভাঙতেও পারি। সেদিনই সমীর ও আমি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে অধীর দের ল্যাবরেটরিতে গিয়ে হাজির হলাম। ল্যাবরেটরির দরজা বড় একটা তালা দিয়ে বন্ধ। চারিদিকে ঘন ঘাসের জঙ্গল। এদিকে বোধহয় কখনো মানুষের পায়ের চিহ্ন পড়ে না। ডক্টর দে ছাড়া কেউই হয়তো আসে না এখানে। ঘাসের জঙ্গল ভেদ করে ল্যাবরেটরির গেটের সামনে এসে দাঁড়াই আমরা। গেটে লাগানো প্রকাণ্ড বড় তালাটিকে পরীক্ষা করে বুঝতে পারি যে এ তালা ভাঙা কঠিন। অগত্যা দেওয়াল বেয়ে উঠে গেলাম আমরা ল্যাবরেটরির ছাদের ওপরে। টালির ছাদ, তার একটা অংশ আইভি লতার ঝোপের আড়ালে চাপা পড়ে আছে। হামাগুড়ি দিয়ে এই ঝোপের মধ্যে ঢুকে পড়ে চটপট কয়েকটা টালি সরিয়ে ফেললাম আমরা। টালি সরাতেই কড়ি বর্গার ফাঁকে চৌকো গহ্বর চোখে পড়ল। অন্ধকার হলেও গহ্বরের আয়তনের মোটামুটি আভাস পাই। আমাদের শরীরের অনুপাতে বড় বলেই মনে হচ্ছে। গলে যেতে অসুবিধা হবে না। মেঝে থেকে অস্ফুট আলো প্রতিফলিত হচ্ছে। সেই আলোতে কতখানি নামলে পরে মেঝের নাগাল পাবো তা বুঝতে পেরে যাই। মনে হলো 8-10 ফুটের বেশি নামতে হবে না। কাজেই লাফিয়ে পড়ি নিশ্চিত মনে। দেওয়াল হাতড়াতে হাতড়াতে সুইচ টিপে আলো জ্বালাই। ডেস্কের ওপরে নানা রকম সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতি ছাড়া পোর্সেলিনের পাত্রে সাজানো কয়েকটি মাটি ও পাথরের নমুনা দেখতে পাই। গ্রানাইট এবং গ্রানাইটের গুঁড়ো বলে শনাক্ত করি নমুনাগুলোকে। গুঁড়িয়ে যাওয়া দানাগুলির মধ্যে কোয়ার্টজ ও ফেলসপার চোখে পড়ল। তাছাড়া আছে ইলমেনাইট ও গার্নেট। গাঢ় লাল রঙের গার্নেটের দানাগুলি আমাদের চোখে চমক লাগায়। এরকম গার্নেট গত বছর পরেশনাথ পাহাড়ের কাছে নুরুঙ্গ গ্রামে দেখেছিলাম আমরা। এইসব নমুনা ওখান থেকেই আনা হয়েছে বলে মনে হলো। ছোট আকারের এই গার্নেটের দানাগুলি কোনো কাজে লাগবে বলে তো মনে হয় না। গার্নেটের সঙ্গে হয়তো কোনো মূল্যবান খনির সম্ভাবনা রয়েছে। যা আছে তা হয়তো অদৃশ্যভাবে রয়েছে। তাকে চিনে নিতে হবে কেমিক্যাল অ্যানালাইসিস করে। নমুনাগুলি পরীক্ষা করতে করতে আমাদের দুজনেরই মনে হলো হয়তো নুরুঙ্গতেই খনিপত্তনে উদ্যোগী হয়েছেন সুখময় সামন্ত ও অধীর দে। আমরা ঠিক করলাম পরদিন সকালে ওখানেই যাব। নুরুঙ্গ গ্রামে যাবার আগে গিরিডির একজন বৃদ্ধ ভূতাত্ত্বিকের কাছে শুনলাম যে প্রথম মহাযুদ্ধের সময় নুরুঙ্গতেই ওটস নামে একজন ইংরেজ টিনের খনি গড়ে তুলেছিলেন। প্রচুর পরিমাণে টিনযুক্ত ক্যাসিটেরাইট খনন করে বের করেছিলেন তিনি। মাটির নিচে 200-300 ফুট গভীর পর্যন্ত খোঁড়াখুঁড়ি করেছিলেন। তার থেকেই আন্দাজ করা যায় যে টিনযুক্ত ক্যাসিটেরাইটের বিপুল ভাণ্ডার ছিল নুরুঙ্গ গ্রামের মাটির তলায়। পরদিন খুব ভোরে নুরুঙ্গতে পৌঁছে ওটসের পরিত্যক্ত খনির পাশে খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখতে পাই। নুরুঙ্গ গ্রামের 70 বছরের বুড়ো মুখিয়া গুলাব সিংয়ের কাছে শুনলাম যে দুজন বাঙালি বাবু এখানে নতুন টিনের খাদান করতে উদ্যোগী হয়েছেন। গুলাব সিং বাঙালি বাবু দুটির চেহারার বর্ণনা দিলে তা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা অধীর দে ও সুখময় সামন্ত ছাড়া আর কেউ নন। গুলাব সিং বললেন, বাঙালি বাবু দুজন অবশ্য এখানে থাকেন না, তারা আছেন বন বিভাগের বাংলাতে। একটু বেলা হলেই আসবেন। এখানে খাদানের কাজ শুরু হলে তার দায়িত্ব বাবুরা আমাকেই দিবেন। দায়িত্ব আমরাও নিতে পারি। আমি বললাম, আমার সঙ্গে এই বাবুটি এই খাদানের যিনি আসল মালিক তারই ছেলে, আমি ওর বন্ধু। সে তো খুব ভালো কথা,
কিন্তু এতজন মিলে দায়িত্ব নেবার কোনো দরকার হবে না। যা করার সব আমিই করব। ওট সাহেবের খাদানের কাজও আমিই করিয়েছি, আমার লোকেদের দিয়ে। ওট সাহেব বেঁচে থাকলে জানতে পারতেন যে আমার কাজে কোনো খুঁত ছিল না। তোমার কাজে যে কোনো খুঁত ছিল না তা এইসব খোঁড়াখুঁড়ি দেখলেই বুঝতে পারছি। কিন্তু একটা কথা, ওট সাহেব তার খনিটা বন্ধ করে দিয়েছিলেন কেন? মাল পাওয়া যাচ্ছিল না বলেই বন্ধ করে দিয়েছিলেন। ওট সাহেবের খনির পাশেই তোমরা খোঁড়াখুঁড়ি শুরু করেছো, এখনও কি মাল পাওয়ার আশা রাখো তোমরা? প্রশ্নটা শুনে থতমত খেয়ে যায় গুলাব সিং। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর ঢোক গিলে সে বলে, দেখুন, আশা রাখা না রাখা তো বাবুদের ব্যাপার। আশা রাখেন বলেই কিনা তারা খোঁড়াখুঁড়ির কাজ করাচ্ছেন। আমি বললাম তোমার খাদানটা একটু পরীক্ষা করব গুলাব সিং। বলে গুলাব সিং কিছু বলার আগেই সমীর এবং আমি নেমে পড়লাম খাদের মধ্যে। ক্ষয়ে যাওয়া গ্রানাইট ও মাইকা সিস্টের স্তরকে কেটে খাদটি কয়েকটি এবড়ো খেবড়ো গহ্বর সৃষ্টি করেছে। মাইকা সিস্টের মধ্যে ঝলমল করছে রক্তের মতো লাল রঙের গার্নেট। এই গার্নেটের নমুনা আমি দেখেছিলাম অধীরদের ল্যাবরেটরির মধ্যে। খুব দ্রুত কয়েকটি গ্রানাইট ও মাইকা সিস্টের নমুনা তুলে নিয়ে ছোট ছোট পলিথিন ব্যাগের মধ্যে ভরে ফেলি। মৃদু আপত্তি জানায় গুলাব সিং, কিন্তু আমরা তাতে কর্ণপাতও করিনি। তারপর জিপে করে ফিরে আসে গিরিডিতে। চাঁদমল রাজকেরিয়ার একটি ল্যাবরেটরি আগে গিরিডিতে। নুরুঙ্গর খনি এবং ডক্টর দের ল্যাবরেটরি থেকে তুলে আনা নমুনাগুলি সেখানে রাসায়নিক বিশ্লেষণ করে পরীক্ষা করা হলো। টাইটেনিয়াম ছাড়া অন্য কোনো ধাতুর লক্ষণ দেখা যাচ্ছে না। টিনও নেই। নুরুঙ্গর খনিটা টিনের খনি নামে পরিচিত হলেও পাথরের নমুনাগুলোর মধ্যে টিন নেই। টিনহীন টিনের খনি? সমীর উত্তেজিত হয়ে ওঠে। ডক্টর দের ল্যাবরেটরির নমুনাগুলোর মধ্যেও টিন নেই। নুরুঙ্গর ওই খনিটা তাহলে কিসের খনি? টিনেরই খনি, আমি বললাম। গুলাব সিং বলছিল না যে মাল অর্থাৎ টিন শেষ হয়ে গিয়েছিল বলেই খনি বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, টিন নেই জেনেও ডক্টর দে কেন তোমার বাবাকে দিয়ে খনিটাকে আবার চালু করার চেষ্টা করছেন? নির্ঘাত বাবার টাকার লোভে। সমীর জবাব দিল। ডক্টর দের নির্দেশ মতো তো বাবা 1,00,000 টাকা নিয়ে গেছিলেন তার সঙ্গে। ওই খনিতে কাজের ভান করে টাকাটা তিনি নিজেই আত্মসাৎ করতে চান। আর দেরি নয়, এখনই চলো, বাবাকে ওই প্রতারকের হাত থেকে উদ্ধার করতে হবে যে করেই হোক। সমীর তার দারোয়ানদের মধ্যে দুজন লাঠিয়াল পালোয়ানকে বেছে তার জিপে তুলে নেয়। তারপর নুরুঙ্গর দিকে যাত্রা শুরু হয়। ডুমুরির সড়ক থেকে নুরুঙ্গর বনপথ ধরে কিছুটা এগিয়ে যেতেই দেখি বিপরীত দিক থেকে একটি স্টেশন ওয়াগন আসছে। তার চালকের আসনে ডক্টর অধীর দে, আর কেউ নেই তাতে। একা একা কোথায় চললেন ডক্টর দে? সমীর বলল। বাবাকে নুরুঙ্গতে ফেলে রেখে পালাচ্ছেন না তো? আমি হাত তুলে গাড়ি থামাবার জন্য ইশারা করলাম, কিন্তু আমার হাত তোলায় কোনো ফল হলো না। জিপের পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করে স্টেশন ওয়াগনটি। তখন সমীর তার জিপটাকে স্টেশন ওয়াগনটার মুখোমুখি এনে দাঁড় করায়। সঙ্গে সঙ্গে ব্রেক কষে স্টেশন ওয়াগনটিকে থামিয়ে দেন ডক্টর ডে। সমীরের মুখের ওপর অগ্নিদৃষ্টি হেনে বললেন, ব্যাপার কি? মনে হচ্ছে মারাত্মক রকম দুর্ঘটনা ঘটাতে চাইছো। দুর্ঘটনা তো আপনিই ঘটাতে চাইছেন ডক্টর দে। সমীর বলল। আমার বন্ধু হাত তুলে ইশারা করা সত্ত্বেও গাড়ি থামাচ্ছেন না যে? শোনো, তোমাদের ইশারায় আমি গাড়ি থামাতে বাধ্য নই। জরুরি কাজ আছে, রাস্তা ছাড়ো বলছি। জরুরি কাজ আছে নাকি বাবাকে ফেলে রেখে তার 1,00,000 টাকা নিয়ে পালাচ্ছেন? কি বললে? চিৎকার করে উঠলেন ডক্টর দে। তোমার আস্পর্ধা তো কম না। জানো তোমার থোঁতা মুখ আমি। সমীরের চোখের ইশারায় ভোজপুরি দারোয়ান দুজন ডক্টর দেকে জাপটে ধরতে তার মুখের কথা মুখেই রয়ে যায়। ওকে স্টেশন ওয়াগনের পেছনে তোলো তোমরা। সমীর হুকুম দিল। দুজনে দুপাশে হাত ধরে বসে থাকো, পালাতে দিও না। আমাকে আমাকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাচ্ছ। চিৎকার করতে থাকেন ডক্টর দে। কিডন্যাপার, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। চুপ, একদম চুপ। ধমক দিয়ে উঠল সমীর। মুখ খুললেই মুখে কাপড় গুঁজে দেবো। বলতে বলতে স্টেশন ওয়াগনের আসনের চালকে বসলো সমীর। তারপর আমার দিকে তাকিয়ে বলল, জিপটা তুমিই চালাও। চলো নুরুঙ্গ। নুরুঙ্গ খনির পুরনো একটি শ্যাফটের পাশে দাঁড়িয়েছিলেন সুখময় সামন্ত। তার সামনে মাথায় পাগড়ি বেঁধে দাঁড়িয়েছিলেন গুলাব সিং। আমরা সেখানে পৌঁছতেই সে বললে, এই যে আপনারা এসে গিয়েছেন, বড় সাহেবও ফিরে এসেছেন। এখন আপনারা পরামর্শ করে কাজের প্রোগ্রাম ঠিক করে ফেলুন। কাজের প্রোগ্রাম তো আমি ঠিক করে রেখেছি। ডক্টর দে ঝাঁঝালো স্বরে বললেন,
কাজ চালু করার জন্য যন্ত্রপাতি কিনতে যাচ্ছিলাম কলকাতায়, এরা আমাকে ধরে বেঁধে ফিরিয়ে নিয়ে এলো। বলো কি? সুখময়ের চোখ দুটি বিস্ফোরিত হয়ে ওঠে। সমীর, ব্যাপার কি তোমাদের? ডক্টর দের মতো মান্যগণ্য মানুষের সঙ্গে এমনই ব্যবহার করেছো তোমরা? জানো কত বড় একটা কাজ করতে যাচ্ছেন তিনি? নুরুঙ্গ টিন মাইন্সটাকে পুনরুদ্ধার করবে, তার জন্য মাইনিং মেশিনারি কিনে আনতে যাচ্ছিলেন তিনি। কাকে পুনরুদ্ধার করবেন ডক্টর দে? আমি বললাম, উদ্ধার করার মতো কিছু কি অবশিষ্ট আছে? নিঃশেষে সব টিন তুলে নেওয়ার পরই খনি বন্ধ করে দেওয়া হয়েছিল। খনির মধ্যে কোথাও টিনের ছিটে ফোটারও লক্ষণ দেখা যায় না। ডক্টর দে নিজে খনি থেকে অনেক নমুনা তুলে নিয়ে এসেছিলেন। গুলাব সিংয়ের সাহায্যে আপনিও 50টি পাথরের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলেন। সেগুলোর রাসায়নিক পরীক্ষা করে ডক্টর দে বিন্দু মাত্র টিনের অস্তিত্বের আভাস পাননি। সেই সব নমুনা এবং আমাদের সংগ্রহ করা নমুনা পরীক্ষা করার পর আমরাও টিনের কোনো চিহ্ন দেখতে পাইনি। কাজেই এর থেকে এই সিদ্ধান্তে আসতেই হয় যে এই খনি পুনরুদ্ধারের নাম করে ডক্টর দে আপনার কাছ থেকে টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। বোধহয় বেশ কিছু টাকা নিয়ে যন্ত্রপাতি কিনতেই যাচ্ছিলেন, তাই না? দেখতে দেখতে কঠোর হয়ে ওঠে সুখময় সামন্তের মুখের ভাব। ডক্টর দের মুখের ওপরে অগ্নিদৃষ্টি হেনে চলতে শুরু করেন তিনি জিপের দিকে। আমাকে আমাকে মাফ করো ভাই। অধীর কণ্ঠে বলে উঠলেন অধীর দে। আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমি তোমার অব্রের খনিতে কাজ করে করতে চাই। তার মানে? থমকে দাঁড়িয়ে ভুরু কুঁচকে তাকালেন সুখময় ডক্টর দের মুখের দিকে। তোমার অব্রের খনিতে তো অনেক সমস্যা, সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করব আমি। সাময়িকভাবে দুঃখময় হলেও আবার সুখময় হয়ে উঠলেন সুখময় সামন্ত। ফিরে এসে ডক্টর দের হাত ধরে বললেন, চলো, আর দেরি নয়, এখনই গিরিডিতে ফিরে চলা যাক।